হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা আমরা যে জেনারেল সায়েন্সের উপর যে 1000 কোশ্চেন্সের একটা সিরিজ শুরু করেছিলাম তার আজকে সেকেন্ড ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা আরও 50টা কোশ্চেন্স দেখবো এবং দেখে মোটামুটি আমাদের 100টা কোশ্চেন কমপ্লিট হবে এবং চেষ্টা করবো এই পরীক্ষার এই যে সিরিজটা চলছে এগুলো তোমাদের আপকামিং এএলপি টেকনিশিয়ান এবং যেই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট বলা চলতে পারো এবং এগুলো খুবই কাজে লাগতে চলেছে এবং এই টাইপের কোশ্চেনগুলি তোমরা ফেস করবে, ঠিক আছে? এছাড়া আমি তো আরেকটা ভিডিও সিরিজ কন্টিনিউ করছি যেখানে আমি সাব চ্যাপ্টার ওয়াইজ এনসিইআরটির যে ক্লাস 9-10-এর যে চ্যাপ্টার ওয়াইজ আমি পড়িয়েছিলাম সেই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্সগুলো কমপ্লিট করছি। তার মধ্যে আমি মোটামুটি ফিজিক্সে ক্লাস 9 কমপ্লিট করে দিয়েছি, বায়োলজির অলমোস্ট আর একটা চ্যাপ্টার বাকি, করলে আমাদের ওই অ্যানিমাল রিপ্রোডাকশন চ্যাপ্টারটা বাকি, এটা কমপ্লিট করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর কেমিস্ট্রি মোটামুটি আমি শুরু করবো, একসাথে কমপ্লিট করিয়ে দেবো। দিয়ে তারপরে ফিজিক্সের ওই লাইট ইলেকট্রিসিটি এইগুলো কটা বা এই কটা বাকি, এই কটা চ্যাপ্টার কমপ্লিট করলে আমাদের মোটামুটি ওই সিরিজটা কমপ্লিট হবে। আর আরেকটা সিরিজ চলছে যেখানে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর অল কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে আমি চেষ্টা করছি উইকে 3টে করে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেওয়া। আপাতত আমাদের 2টো ভিডিও হয়েছে এবং আমি আজকেরই অথবা কালকের মধ্যে একটা ভিডিও আপলোড করব। সেখানে আমাদের মোটামুটি 1000টা কোশ্চেন কমপ্লিট করার চিন্তাভাবনা করেছি এবং সেখানে আমি 50টা করে এমসিকিউ করছি, তার সাথে চেষ্টা করছি যে সেকশন ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপলোড করার এবং সেখানে এবং তার উপর কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি সেগুলোর উপরে কাজ কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? তাহলে চলো এই ভিডিও শুরু করি, লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন কি? প্রথম কোশ্চেন বলা হচ্ছে উদ্ভিদ পরিবহন করে, উদ্ভিদ অ্যাকচুয়ালি যে ওই উদ্ভিদের যে পরিবহনটা ঘটে সেটা অ্যাকচুয়ালি কোথায় সম্পন্ন হয়? বলা হচ্ছে যে জাইলেম থেকে মূলে জল পরিবহন হয়। জাইলেম পাতা থেকে মূলে জল পরিবহন করে, পাতা থেকে মূলে জল পরি করে জাইলেম, এবং বলতে পারছে জাইলেম কী করে? মূল থেকে পাতায় জল পরিবহন করে, ঠিক আছে? ফ্লোয়েম পাতা থেকে মূলে জল পরিবহন করে না, ফ্লোয়েম জল এবং খনিজ পদার্থ ক্যারি করে না, এটা করে থাকে জাইলেম। জাইলেম জল এবং খনিজ পদার্থ পরিবহন করে যখন ফ্লোয়েম কলা সালোকসংশ্লেষের পণ্য পরিবহন করে এবং মানে সালোকসংশ্লেষের উৎপন্ন খাদ্য পরিবহন করে, আর ফ্লোয়েমগুলো মূল থেকে পাতায়। তো যেটা আমাদের অ্যান্সার চলে আসে সেটা কি? এটাই যে জাইলেম অ্যাকচুয়ালি জল এবং খনিজ পদার্থ ক্যারি করে থাকে, অন্যদিকে ফ্লোয়েম ক্যারি করে থাকে কি? ফুড কোথায় উৎপন্ন হয়? যেটা পাতায় উৎপন্ন হয়, কোথায়, কখন? সালোকসংশ্লেষ পদ্ধতির মাধ্যমে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যায় যেখানে আমরা দেখবো পরের কোশ্চেনে যে বলা হচ্ছে আধানের মান পরিবর্তন না করে যদি আমরা কোনো বস্তুর দূরত্ব কমিয়ে দিই সেক্ষেত্রে কী হবে? আধানের যদি মান পরিবর্তন না করে যদি আমরা কোনো বস্তুর দূরত্ব কমাই, অর্ধেক কমাই, আধানের বলে পরিবর্তন। আমরা জানি আধান বলে যেটা ফর্মুলা আছে সেটা হচ্ছে কি, যে আধানে এই বলটা অ্যাকচুয়ালি কোনো বস্তু দুটো আধানের মধ্যে মানে তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়। অর্থাৎ এখানে মাঝখানে একটা কে জাস্ট ধ্রুবক দিয়ে যেতে পারে। যদি আমি এই আর এর মানটাকে যদি অর্ধেক করি তার মানে এটা কী হবে? 1/4। তার মানে কী হবে? যে 1/4 না, সেক্ষেত্রে ওদের মধ্যে বলের পরিবর্তন কী হবে? 1/4। তো হচ্ছে তার 1/4 মানে আগের থেকে যে এটাকে যদি আমি এফ ড্যাশ করি এবং এফ ড্যাশ করে যদি মানটাকে যদি চেঞ্জ করি তাহলে r/2 এর হোল স্কোয়ার করি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে? তলায় 4 হচ্ছে, উপরে চলে যাচ্ছে, গিয়ে কী হচ্ছে? Q1 Q2 বাই r স্কোয়ার, তার মানে 4f1, মানে ওই যেটা অ্যাকচুয়ালি করেছিলাম f1 আর f ড্যাশ, তাহলে অ্যাকচুয়ালি 4 গুণ বৃদ্ধি পাবে। তার মানে যদি, যেহেতু অ্যাকচুয়ালি এটা তো একটা নর্মাল ব্যাপার যে এফ এর সাথে দূরত্বের ব্যস্তানুপাতিক পরিবর্তন হয় এবং এফ এর সাথে আধানের সমানুপাতিক পরিবর্তন হয়, তার মানে এটাকে যদি কমাচ্ছি আমি তার মানে ফোর্স বাড়বে, যে ঠিক আছে, ন্যাচারালিভাবে ফোর্সের মান কী হবে? বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তারপরে কোশ্চেন চলে যাই যেখানে দেখবো কি একটা গাছের শিকড় সর্বদা নিম্নমুখী হয়, এটা আমরা তো যে ঠিক ন্যাচারালি জানি। অন্যদিকে কাণ্ড সর্বদা ঊর্ধ্বমুখী এবং মাটি থেকে এটা দূরে বৃদ্ধি পায়। তো কাণ্ড এবং শিকড়ের ঊর্ধ্ব এবং নিম্ন বৃদ্ধিকে কী বলা হয়? যখন এরা অ্যাকচুয়ালি কাণ্ড তো উপরের দিকে বৃদ্ধি পাবে আর শিকড় যে ঠিক নিচের দিকে বৃদ্ধি পাবে, তাই এদের তো বলা হয় না হাইড্রোট্রপিক, তো বলা হবে না, কারণ হাইড্রোট্রপিক কারণ জলের দিকে বৃদ্ধি পাবে। জিওট্রপিক মানে অভিকর্ষ অনুকূলবর্তী, যেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে। আর কেমোট্রপিক মানে কোনো কিছু বস্তুর রাসায়নিক উপস্থিতিতে বৃদ্ধি পাবে। আর ফটোট্রপিক মানে আলোর দিকে বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে এটা কী হবে? বলা হয় জিওট্রপিক। জিওট্রপিকে কী হয়ে থাকে? জিওট্রপিকে অভিকর্ষ অনুকূলবর্তী, যেমন স্বাভাবিক কাণ্ড মাটির নিচে কখনো বৃদ্ধি পায় না, সেক্ষেত্রে অভিকর্ষ অনুকূলবর্তী বৃদ্ধি বলা যেতে পারে। ওকে, যাই হোক, তারপরে চলে আসছে সূর্যের আলোর প্রতি সাড়া দিতে গিয়ে কাণ্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে কী হয়? সূর্যের আলোর প্রতি যখনই সাড়া দেয় তো কাণ্ডগুলো অ্যাকচুয়ালি কী হয়ে থাকে? অ্যাকচুয়ালি মানে পজিটিভ ফটোট্রপিক, নেগেটিভ ফটোট্রপিক, ঋণাত্মক জিওট্রপিক, না মানে ওই নেগেটিভ
না পজিটিভ জিওট্রপিক, সেক্ষেত্রে বলা হয় ধনাত্মক ফটোট্রপিক। ধনাত্মক আলোর ক্ষেত্রে ধনাত্মক ফটোট্রপিক হবে, আর যদি ওই অভিকর্ষের ক্ষেত্রে বলা যেতে পারে তখন বলা যেতে পারে ধনাত্মক জিওট্রপিক। ঠিক আছে, যাই হোক আলোর ক্ষেত্রে যেহেতু হয়েছে ব্যাপারটা, সেক্ষেত্রে কী হবে, আলোর ক্ষেত্রে হয়েছে বলে হবে কি ধনাত্মক বলা হয় ধনাত্মক মানে বলা হয় ফটোট্রপিক বা পজিটিভ ফটোট্রপিক। ওকে, যাক তারপরে কোশ্চেন, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণের সূচক কী হিসেবে প্রকাশ করা হয়? সেক্ষেত্রে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণের সূচক অ্যাকচুয়ালি কি, আমরা যে ফর্মুলা জানি, প্রতিফলনের যে সূত্র জানি, সেক্ষেত্রে কী হয়েছে, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে এবং আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মধ্যবর্তী কোণ, এটা যদি আপাতন কোণ হয় আই, আর এটা যদি প্রতিফলন কোণ হয় আর, মানে এইটা আপতিত হচ্ছে, এটা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, এটা মাধ্যম, এদের মধ্যে যে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, থিটা। সেক্ষেত্রে যেই এদের মধ্যে যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব একই সময় আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মান সমান থাকে। সেক্ষেত্রে এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের ক্ষেত্রে মিউর মান সাইন আই বাই সাইন আই আর হয়ে থাকে, সাইন আই বাই সাইন আর হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক তারপরে কোশ্চেন চলে যায়, যেখানে বলা হচ্ছে কোষের লিপিড অণুগুলো সংশ্লেষিত হয়। তো সেক্ষেত্রে কোষের লিপিড অণুগুলো সংশ্লেষিত হয় কোথায়, বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, রাফ এন্ডোপ্লাজমীয় জালিকা, গালগি বডি এবং প্লাস্টিড। তো প্লাস্টিড, তো এক্ষেত্রে প্লাস্টিডের কাজ অ্যাকচুয়ালি খাদ্য তৈরি করা, মানে ওর মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট। অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা কি করে থাকে, যাকে বলা অমসৃণ এন্ডোপ্লাজম, মানে রাফ বলা আরিয়ার, এর কাজ হচ্ছে কি, এ প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। ওকে, গোলগি বডি কী করে, গোলগি বডি অ্যাকচুয়ালি প্যাকেজিংয়ে সাহায্য করে, সেলের মধ্যে প্যাকেজিংয়ে সাহায্য করে। আর এর মধ্যে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা কী করে, এ অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট এবং ফ্যাট অ্যাকচুয়ালি এগুলোকে সংশ্লেষিত করতে সাহায্য করে। ওকে, যাই হোক তারপরে কোশ্চেন, সেক্ষেত্রে বলা হয় 7 নম্বর, কোনটা কোষীয় সংযোজী কলা নয়? কোষীয় সংযোজী কলা নয় কোনটা, সেক্ষেত্রে বলা হয় লিগামেন্ট, টেন্ডন, মসৃণ পেশি এবং যে ঠিক তরুণাস্থি। তো যদি বলা হয় এর মধ্যে যে ঠিক এগুলো কানেক্টিভ টিস্যুর মধ্যে পড়ছে, টেন্ডনও তাই। লিগামেন্ট কী হয়ে থাকে, বোন টু বেন, বলা হয় বোন টু বোন কানেক্টেড থাকে লিগামেন্টের দ্বারা, বোন টু বোন কানেক্টেড থাকে লিগামেন্টের দ্বারা। ঠিক আছে, আর টেন্ডন কী হয়ে থাকে, বলা হয় বোন টু মাসেল যখনই কানেক্টেড থাকে, বোন টু মাসেল কানেক্টেড থাকে কি দ্বারা, টেন্ডন দ্বারা। ঠিক আছে, ওকে। আর এর মধ্যে যে কার্টিলেজটাও পড়ছে, কার্টিলেজ তো অনাস্থির মধ্যে পড়ে, বাট এই যে স্কেলেটাল মাসেলস, এই যে স্মুথ মাসেলস, এগুলো কিন্তু এটা অ্যাকচুয়ালি সংযোজী করার মধ্যে পড়ে না, এটা মাসেলসের মধ্যে পড়ে যায়। তারপরে বলা হচ্ছে 4 নম্বর এটা যাই হোক কত নম্বর, 8 নম্বর। 8 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে 7 নম্বর 8 নম্বর, হ্যাঁ, এখানে বলা হচ্ছে 100 কেজি ভরের একটা বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে 8 মিটার উচ্চতায় তোলা হলে তার ক্ষেত্রে কৃতকার্য কী হবে? তো আমরা একদম এক্ষেত্রে ফর্মুলা জানি, যেটা কি হয়ে থাকে, ধরো একটা বস্তুকে উচ্চতায় তোলা হয়েছে, সেক্ষেত্রে মাধ্যাকর্ষণের বিরুদ্ধে যেহেতু তোলা হয়েছে, তার দ্বারা বস্তু দ্বারা যে পরিমাণ কৃতকার্য হয়ে থাকে সেটা কি হবে, এমজিএইচ। সেক্ষেত্রে কি এম এর মান কত, 100 কেজি, জি এর মান কত, 10 যদি ধরি আমি, মানে অ্যাকচুয়ালি 9.8 ধরা হয়, আবার যেহেতু পূর্ণ সংখ্যা আছে তাই 10 যে মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়, এটা অ্যাকচুয়ালি মান হয় 9.2 স্কোয়ার হয়ে থাকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এক্ষেত্রে 8 মিটার উচ্চতা তোলা হয়েছে, সেক্ষেত্রে কি অত হচ্ছে 8000 জুল, অ্যাকচুয়ালি জিল লেগেছে, এটা হবে জুল, তো 8000 জুল অ্যাকচুয়ালি হবে অ্যান্সার, সেক্ষেত্রে অত অ্যান্সার হলো 8000 জুল। ওকে, যাই হোক তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে দেখা হচ্ছে কি শব্দ তরঙ্গের কোন বৈশিষ্ট্যটা তার তীক্ষ্ণতাকে নির্ধারণ করে, তাহলে শব্দ তরঙ্গের কোন বৈশিষ্ট্য তার তীক্ষ্ণতাকে নির্ধারণ করে থাকে, সেক্ষেত্রে বলা হয় বিস্তার, তরঙ্গের আকৃতি, কম্পাঙ্ক এবং প্রাবল্য। সেক্ষেত্রে কি বলা হয়, কম্পাঙ্ক। শব্দ তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক যেটা, সেটাকে বলা হয়, মানে এর অ্যাকচুয়ালি তীক্ষ্ণতাকে নির্দেশ করতে সাহায্য করে থাকে, মানে উচ্চ কম্পাঙ্ক, তীক্ষ্ণ কম্পাঙ্ক যেটা অ্যাকচুয়ালি বলা হয়, যে পিচ, সেটা অ্যাকচুয়ালি নির্ণয় করতে সাহায্য করে থাকে। ঠিক আছে, আর যদি বলে যে তীব্রতা, যদি বলে এই প্রাবল্য অ্যাকচুয়ালি এ ডিপেন্ড করে কার উপর, বিস্তারের উপর। এ ডিপেন্ড করে কি কার উপর, বলা হয় বিস্তারের উপর ডিপেন্ড করে থাকে। ওকে, প্রাবল্য। ওকে, আর তরঙ্গের আকৃতিগত রয়েছে কোশ্চেন। যাই হোক তারপরে কোশ্চেন, ভুট্টা এবং আখের কাণ্ডের নিচের অংশ থেকে বেরিয়ে আসা সহায়ক মূলগুলোকে কি বলা হয়?
দেখো ভুট্টা এবং আখে আমরা কি দেখতে পাই, এদের অ্যাকচুয়ালি শাখা মূল তো হবে না, আশ্রয় মূল হবে না, প্রাথমিক মূল এবং ঠেস মূলের মধ্যে ভুট্টা এবং আখের কাণ্ডের নিচের অংশ থেকে এক ধরনের মূল বেরোয়, তাকে বলা হয় কি, তাকে অ্যাকচুয়ালি যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে কি স্টিল রুট বলা হয়। এবং স্টিল রুট মানে ওই স্টিল রুটের বাংলাই হলো ওটার বাংলাই হয়ে থাকে ঠেস মূল, কে বলা হয় ঠেস মূল। ঠিক আছে, ক্লাইম্বিং রুট হয় না এদের ক্ষেত্রে। আশ্রয় মূল মানে ক্লাইম্বিং রুট, আর শাখা মূল মানে যেগুলো ব্রাঞ্চ হয়ে থাকে আর কি, তা তো হবে না সেক্ষেত্রে। প্রাথমিক মূলও হবে না, তাহলে বাকিগুলো হবে না, এক্ষেত্রে হবে কোনটা, সেক্ষেত্রে বলা হয় ঠেস মূলটাই হবে। ওকে, যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে যে অবতল দর্পণ দ্বারা ব্যবহার করা হয় না কেন, অবতল দর্পণ ব্যবহার করা হয় না কোন ক্ষেত্রে। যেহেতু অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি কি অবতল দর্পণের যে মানে ইয়েতে কোনো কিছুর দূরের জিনিস দেখতে ব্যবহার করা হয় না, মানে যেটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যানবাহনের পিছনের জিনিস বা পিছনের আয়না, অথবা গাড়ির পিছনের জানালার যে কাঁচ দিয়ে দেখতে যেগুলো বলা হয়, যেগুলো ভিউ ফাইন্ডার হিসেবে কাজ করে, তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় না। এটা অ্যাকচুয়ালি উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ওকে, আর এই গাড়ির এই সমস্ত হেডলাইট, গাড়ির হেডলাইট, সৌরচুল্লি এবং সন্ধানী বাতি, এগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। আর কারণ হচ্ছে অবতল দর্পণ অ্যাকচুয়ালি এর মানে যেটা এ হয়ে অবতল দর্পণে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, সৎ প্রতিবিম্ব এবং অবশিষ্ট হয়ে থাকে, মানে প্রতিবিম্ব সৎ এবং অবশিষ্ট হয়ে থাকে। ঠিক উত্তল দর্পণে এবং কোনো কোনো ক্ষেত্রে, এবং এর যদি আমরা এর ইমেজটা দেখি, ইমেজটা যদি এর দেখে থাকি, অবতল দর্পণের ক্ষেত্রে সামনের দিকে প্রতিফলিত, মানে এর প্রতিফলিত তলটা সামনের দিকে হয়। ঠিক আছে, সেই জন্য আলোক রশ্মি আসার পর এখান থেকে প্রতিফলিত হয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিট করে, এখানে এটাকে বলা হয় ফোকাস, যেটা আমি অ্যাকচুয়ালি লাইট চ্যাপ্টারে পড়েছিলাম। তোমরা এই ব্যাখ্যা দেখে নিতে পারো সেখান থেকে। আমি চেষ্টা করবো এই করার, ওই ভিডিওগুলো তো অ্যাভেলেবেল করা আছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। বলা হচ্ছে তড়িৎ পরিবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ে সাহায্য করে কে, মানে অ্যাকচুয়ালি কোন সূত্র, সেক্ষেত্রে ডান হাতের বৃদ্ধাংশ নিয়ম এখানে কাজ করবে না, বাম হাতের বৃদ্ধাংশ নিয়ম কাজ করবে না, ম্যাক্সওয়েলের কক্সকো নিয়ম কাজ করবে, এবং তার সাথে ডান হাতের বৃদ্ধাংশ নিয়ম, এই দুটো নিয়ম একসাথে কাজ করবে, কখনো এটা আলাদাভাবে কাজ করবে না। ঠিক আছে, তার মানে এটা যেটি ডিটটা তো হবে না, তার মানে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেন যদি একটা টেস্ট টিউবে রাখা সদ্য ফেরাস সালফেট দ্রবণে একটা অ্যালুমিনিয়াম স্ট্রিপ যদি ডুবিয়ে দেওয়া হয়, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে ফেরাস সালফেট আছে FeSO4, এর সাথে যদি আমি অ্যালুমিনিয়াম বিক্রিয়া করাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, Al2SO4 যে কমন রিয়াকশান হয়ে থাকে, তার সাথে কি উৎপন্ন হবে, Fe। তার মানে যদি বলা যেতে পারে এক্ষেত্রে আমাদের রিয়াকশান যেটা হলো, তাহলে মানে কি হবে, Feর ক্ষেত্রে কত আসছে, আচ্ছা হোল3 মানে যে ঠিক 3Fe হয়, তার মানে এখানে L2 মানে 2L হবে, তার মানে আমাদের এটা ব্যালেন্স কমপ্লিট হয়ে গেলো। তার মানে ব্যাপারটা জানা যাচ্ছে এরকমভাবে, যে ওই টেস্ট টিউবের সদ্য রাখা ফেরাস সালফেট দ্রবণের মধ্যে অ্যালুমিনিয়াম যদি আমি ডোবাই, সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম সালফেট এবং তার সাথে আয়রন উৎপন্ন হবে, এবং পরিবর্তন কী হয়, সবুজ দ্রবণ যেটি ধীরে ধীরে বাদামি হয়, টেস্ট টিউবের নিচের প্রান্তও কিছুটা উষ্ণ হয়ে যায়, পোড়া সালফারের গন্ধযুক্ত একটা বর্ণহীন গ্যাস পাওয়া যায়, আর হালকা সবুজ বনের দ্রবণটা নীল হয়ে যায়। না, এটা তো হবে না। সালফারের গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস এটা পাওয়া যায়, এটাও হবে না। এবং টেস্ট টিউবের নিচের প্রান্ত উষ্ণ হয়ে যায়, এটাও হবে না। যেটা অ্যান্সার হবে সেটা কি, সবুজ দ্রবণ ধীরে ধীরে বাদামি হয়ে যায়, এটাই হবে আমাদের অ্যান্সার। যাই হোক, তারপরে কোশ্চেন কি, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ক্ষার মাধ্যমে ফেনফথ্যালিন, যে ক্ষার মাধ্যমে ফেনফথ্যালিনের রং কী হয়, ক্ষার মাধ্যমে ফেনফথ্যালিনের রং কী হয়ে থাকে, লাল। ক্ষার মাধ্যমে ফেনফথ্যালিনের রং লাল, নীল, সবুজ। প্রথমত ফেনফথ্যালিনের রং ক্ষার মাধ্যমে হয়ে থাকে গোলাপি। ঠিক আছে, ক্ষার মাধ্যমে ফেনফথ্যালিনের রং হয়ে থাকে গোলাপি। আর সুতরাং অম্লক্ষার টাইট্রেশনে এটাকে ব্যবহার করা হয়ে থাকে, এবং এই কারণে এটা অ্যাকচুয়ালি ক্ষার মাধ্যমে হয়ে থাকে গোলাপি। আর এছাড়া ফেনফথ্যালিন ছাড়াও যেগুলো যেগুলো অ্যাকচুয়ালি অ্যাসিড টাইট্রেশনে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে কি তোমার লিটমাস, তারপরে ওই আরেকটা কি বলা হয় যে মিথেল রেড, যেটা অ্যাকচুয়ালি লাল কালারের হয়ে থাকে, সেটাকেও আমরা ব্যবহার করতে পারি। যাই হোক, মোটামুটি ক্ষার মাধ্যমে এর রং হয়ে থাকে যতক্ষণে অরেঞ্জ হয়ে থাকে, যাকে বলে গোলাপি হয়ে থাকে। ঠিক আছে, যদি আমি দেখি এখানে পিএইচের মান এর ক্ষার মাধ্যমে হয়ে থাকে, আর 0 থেকে 8.3 মানে এটা কালারলেস হয়। আবার বেশি ক্ষেত্রের নামটা চেঞ্জ হতে থাকে, গোলাপি, এটা তো বেগুনি,
এটা তো অ্যাকচুয়ালি হয় আমাদের কমলা কালার, অরেঞ্জ। এই যে খাওয়ার মাধ্যমে এর মান হচ্ছে কত, এই যে বলা হয় বেগুনি কালার হয়ে থাকে, ঠিক আছে। যাই হোক, তারপর বলা হয় 10 ওহম এবং 20 ওহম। 10 ওহম এবং 20 ওহমের দুটো রোধকে 30 ভোল্টের সরবরাহের সাথে যুক্ত করা হলো। ওকে, কিভাবে যুক্ত করা হলো? সরবরাহের সাথে যুক্ত করা হয়েছে। এবারে বলা হয়েছে এবং তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মানে 10 ওহম রোধকের মানে ভোল্টেজ কত হবে। তো আমরা জানি ওহমস ল অনুযায়ী কি, তাহলে এদেরকে যুক্ত করা হয়েছে মানে এদেরকে শ্রেণী সহবে যুক্ত করা হয়েছে নিশ্চয়ই 30। তার মানে ভি ইজ ইকুয়াল টু আই আর আমরা জানি। তা সেখান থেকে ভির মান দেওয়া আছে 30 ভোল্ট আর আই এর মান হচ্ছে 30 ভোল্ট। তার মানে আর এর মান 30 ওহম। সেক্ষেত্রে আই এর মান আমি পেয়ে যাচ্ছি, আই এর মান পাচ্ছি কত, 1 অ্যাম্পিয়ার। ওকে, আই এর মান যেহেতু 1 অ্যাম্পিয়ার পাচ্ছি, এবার বলেছে কি আমার 10 ওহম রোধের মধ্য দিয়ে ভোল্টেজ ড্র। তাহলে ওই 10 ওহমের ভোল্টেজ কত হবে? তাহলে ভি ইজুকাল টু V10 ইজুকাল টু আই ইন্টু আর। আই যেহেতু আমার ওহম, এই 1, আর আর হচ্ছে আমার 10 ওহম। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত হবে, 10 ভোল্ট। তার অ্যান্সার হবে 10 ভোল্ট। ওকে, তার মানে এই টাইপের অঙ্ক যদি থাকে সেক্ষেত্রে আমাদের আগে কী করে নিতে হবে, আগে আমাদের ভোল্টেজটা যেটা দেওয়া থাকবে সেটা বার করতে হবে। তার আগেরটা ধরো এখানে ভোল্টেজের ওহম দেওয়া ছিল, দেওয়া ছিল ভোল্টেজ এবং রোধ দেওয়া ছিল, সেক্ষেত্রে আমরা কারেন্টটা বার করে নিয়ে যাওয়া, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে পৃথিবীর চারপাশে কোন গতির জন্য মানে চাঁদের পৃথিবীর চারপাশে গতির জন্য কোন বল দায়ী, চাঁদের যে গতি হয় তার জন্য দায়ী কি, অভিকেন্দ্রিক বল। এবং এক্ষেত্রে কি অভিকেন্দ্রিক বল দায়ী হয়, কারণ অভিকেন্দ্রিক বল অ্যাকচুয়ালি মোটামুটি এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস তো হবে না, ভ্যান ডার ওয়ালস অনুপরমাণু, অপকেন্দ্রিক বল বাইরের দিকে কাজ করে। আর এটা অ্যাকচুয়ালি যেটি ভিতরের দিকে কাজ করছে, সেই জন্য কি হয় যে এদের মধ্যে কি হয়ে থাকে, সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করে এবং সেটা অভিকেন্দ্রিক বল কাজ করে, সেন্ট্রিপেটাল ফোর্স, এবং সেটা ভিতরের দিকে কাজ করে। এই সেন্ট্রিপিটাল ফোর্সটা ভিতরের দিকে কাজ করছে, ঠিক আছে। তারপরে একটা সেই কারণের জন্য ও আকর্ষণের মধ্যে থাকে অ্যাকচুয়ালি। একটা অবতল লেন্সের সামনে আলোক কেন্দ্র এবং ফোকাস কেন্দ্রের মধ্যে একটা বস্তু স্থাপন করা, সেক্ষেত্রে প্রতিবিম্ব কী হবে। তাহলে আমরা যদি অবতল লেন্সের যে এক্সাম্পলগুলো যখন পড়েছিলাম, যে অবতল লেন্সের সামনে যখন আলোক কেন্দ্র এবং মানে বলা হয় সেন্টার অফ দ্য কার্ভেচার এবং তার ফোকাসের মাঝখানে যখন বস্তুকে রাখা হয়, ঠিক আছে। আর অবতল লেন্সের দুটো ক্ষেত্রে হতে পারে অসৎ প্রতিবিম্ব পাওয়া যায়। সেটা হলো একটা ওই আলোক কেন্দ্র যখন ওর মাঝখানে থাকে, যখন হচ্ছে কি অ্যাকচুয়ালি যে ঠিক পজিশনটা থাকে হচ্ছে, এমনিতে তো মানে অবতল লেন্সের ক্ষেত্রে এমনিতে আমরা জেনে থাকি অবতল লেন্সের সব ম্যাক্সিমাম ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব তৈরি হয়ে থাকে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে মানে অবতল লেন্সের ক্ষেত্রে যে দুটো ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয়। প্রথমত একটা যদি ইনফিনিটি থাকে, সেখানে প্রতিবিম্বটা যেটি মানে ফোকাসটা তৈরি হয় যথাক্রমে, ধরো অবতল লেন্সের যদি আমি ছবিটা আঁকি, এটা ছিল আমাদের দর্পণ। ওকে, সেক্ষেত্রে বস্তুটাকে যদি অপটিক্যাল সেন্টার মানে বস্তুটাকে রাখা হচ্ছে জাস্ট যদি আমি অপটিক্যাল সেন্টারে রাখি, অপটিক্যাল সেন্টার এবং এদের যে সেন্টার অফ কার্ভেচার যেটাকে বলা হয়, সেন্টার অফ কার্ভেচার এর মধ্যে যদি বস্তুটাকে রাখি, তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? প্রথমত এটা F1, 2F1, এটা F1। এক্ষেত্রে বস্তুটা যদি এই পজিশনে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব যদি এখানে বস্তু থাকে, তো সেক্ষেত্রে ইমেজটা অ্যাকচুয়ালি আঁকাটা ঠিকঠাক হচ্ছে তো। যাই হোক, এটা হচ্ছে তোমার বলা হয় সেন্টার অফ কার্ভেচার ও। এই পজিশনে বস্তুটা যদি থাকে, তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে ভার্চুয়াল প্রতিবিম্ব তৈরি হবে, এবং প্রতিবিম্বটা তৈরি হবে ভার্চুয়াল আর ক্ষুদ্রাকার। বস্তুটাকে রাখা হয়েছে এখানে সেন্টার অফ কার্ভেচার ও, আর এর মাঝখানে রাখা হলে প্রতিবিম্বটা তৈরি হবে এই পজিশনে প্রতিবিম্ব তৈরি হবে। এইটা হলো বস্তু এবি, ঠিক আছে। কারণ অ্যাকচুয়ালি অবতল লেন্সে দুটো কন্ডিশনে প্রতিবিম্ব তৈরি, মানে দুটো কন্ডিশনের ব্যাখ্যা আমরা জানি। সেক্ষেত্রে এটা হলো ওই সেকেন্ড কন্ডিশন। আর আরেকটা যদি হয়ে থাকে, আরেকটা হচ্ছে যদি ওটা ওই ইনফিনিটিতে হয়ে থাকে, ফোকাসে তৈরি হবে, সেক্ষেত্রে অসৎ এবং ক্ষুদ্রাকার হয়ে থাকে। যাই হোক, তারপরে বলা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন কত।
অ্যাটমিক মাস কত, সেক্ষেত্রে অ্যাটমিক মাস কত হয়ে থাকে 44, এবং এটা আমরা কী করে বার করবো, প্রথমত কার্বন ডাই অক্সাইড এটা জানি আমরা, তা কার্বনে কত হয়ে থাকে 12, অক্সিজেন কত হয়ে থাকে 16, 16 ইন্টু 2 মানে কত 32, 32 প্লাস 12 মানে 44। ওকে, হয়ে গেল। যাই হোক তারপরে কোশ্চেন বলা হয় মেন্ডেলের বংশগতি। মেন্ডেলের বংশগতির কাজ নিম্নলিখিত কোনটার উপর ভিত্তি করে করা হয়েছিল? প্রথমত অ্যান্ডালুসিয়ান ফাউল না, অনথোবা ল্যামার্কিয়ানা না, পাইসাম স্যাটাইভাম। এটা অ্যাকচুয়ালি মটর গাছ, মটর গাছের উপর তো মেন্ডেল তার পরীক্ষা করেছিল, তার মটর গাছের সাইন্টিফিক নেম হলো পাইসাম স্যাটাইভাম হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক তারপরে কোশ্চেন বলে প্রদত্ত সময়ের ব্যবধানে প্রাথমিক বেগ ইউ এবং চূড়ান্ত বেগ যদি ভি হয় তাহলে সেক্ষেত্রে গড় বেগ তাদের কত হবে? তাহলে প্রাথমিক বেগ এবং চূড়ান্ত বেগ এদের মধ্যে, তাহলে সেক্ষেত্রে গড় বেগ কত হবে? তাহলে ইউ প্লাস ভি বাই 2 হয়ে থাকে, এটা হয়ে থাকে গড় বেগ এভারেজ সেক্ষেত্রে। ঠিক আছে, ইউ প্লাস ভি বাই 2 হয়ে থাকে। যাই হোক তারপরে ডাল্টনের পরমাণু তত্ত্ব অনুসারে একটা পরমাণু তৈরি হতে পারে, ধ্বংস হতে পারে, তৈরি বা ধ্বংস কোনোটাই হতে পারে না, কোনোটাই না। তো ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী অ্যাকচুয়ালি পরমাণু ধ্বংস করা বা সৃষ্টি করা যায় না, সুতরাং পরমাণু সম্পর্কিত এই তথ্যটা আমরা জেনে থাকি, যে পরমাণুকে ধ্বংস করা যায় না অথবা সৃষ্টি করা যায় না। ঠিক আছে, যাই হোক তারপরে কোশ্চেন চলে যাই। তারপরে যে কোশ্চেন আমরা দেখবো সেটা হচ্ছে কি, যে বলা হচ্ছে 20 কেজি ভরের একটা বস্তুর উপর যদি 60 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে তাহলে তার উপর উৎপন্ন ত্বরণ কত? তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে সূত্র পেয়ে থাকি বস্তুর উপর প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ হয়ে থাকে। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল কত হয়? 60 নিউটন। তা যদি বস্তুর উপর প্রযুক্ত বল 60 নিউটন হয় তা সেক্ষেত্রে আর ভর আমাদের জানতে, এই ভর দেওয়া আছে 20 কেজি, আর তাহলে ত্বরণ এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা, তাহলে এখান থেকে আমরা ত্বরণ কত পাচ্ছি যে 3, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, যাই হোক তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে দেখব যে কার্যের জন্য নিচের কোন সূত্র প্রযুক্ত হয়ে থাকে। তাহলে আমরা জানি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল মানে কোনো বস্তু দ্বারা প্রযুক্ত কার্য কী হয়ে থাকে, বস্তুর উপর প্রযুক্ত বল এবং তার যে সরণ হয় তার গুণফল হয়ে থাকে। তো এক্ষেত্রে যেহেতু গুণফলের ডট গুণফল এবং ক্রস গুণফল যে ঠিক দু ধরনের, অ্যাকচুয়ালি এগুলো এটা যেহেতু ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশির যে ঠিক 2 টাইপের হয়, সেক্ষেত্রে এর যে গুণফলটা হয়ে থাকে সেটা অ্যাকচুয়ালি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা সব সময়। এবার অনেক সময় এখান থেকে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা জানতে দেয়। ঠিক আছে, যে একটা নির্দিষ্ট মানে অ্যাঙ্গেলে বল প্রযুক্ত হয়ে থাকে যদি, তাহলে অনেক সময় কী হয়ে থাকে যে ধরো এই ডাব্লুর মান দিয়ে দিল, এফ এস এর মান দিয়ে দিল, বলে দিল যে এদের মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাই। তাহলে ধরো যদি একটা কিছু করি আমি, এটা যদি 30 হয়ে থাকে, এটা যদি বস্তুর উপর প্রযুক্ত বল 15, তার মানে কত হচ্ছে 2, বা এটা যদি 15, এটা 30 নিউটন বল কাজ করছে, তাহলে সেক্ষেত্রে কত 15/30 কারণে কত হচ্ছে হাফ, তাহলে হাফ মানে আমরা কি জানি cos 60 মান হাফ হয়ে থাকে, তার মানে এদের মধ্যবর্তী কোণ হবে কত 60, এটা আমরা ব্যাখ্যা দিতে পারি। যাই হোক তারপরে কোশ্চেন, দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বল যদি এফ এবং একটা বস্তুর ভর অন্য একটা বস্তু মানে একটা বস্তুর উপর প্রাথমিক ভরে 4 গুণ বৃদ্ধি করা, তাহলে বস্তুটার মধ্যে মহাকর্ষীয় বলের মান কি হবে? তার মানে এখানে আমরা প্রথমত মহাকর্ষীয় বলের সূত্র জানি এফ ইজ ইকুয়াল টু m1 m2 বাই r স্কোয়ার। ঠিক আছে, বা এখানে ক্যাপল একই ব্যাপার, এবং এখানে রয়েছে জি। তা যেহেতু একটার ভর বৃদ্ধি করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে টোটাল যে এফ ড্যাশ হবে, সেক্ষেত্রে এফ ড্যাশের যে মানটা হবে ধরো m1, আর m2-র মান যদি আমি বৃদ্ধি করছি, ঠিক আছে m2-র মান বৃদ্ধি করছি, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ হলো, তাহলে কি হলো 4 যদি বৃদ্ধি করে থাকে অন্য থেকে, তাহলে সেক্ষেত্রে কি হবে 4 গুণ বৃদ্ধি পাবে, তার মানে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু 4f, অ্যান্সার হবে কত 4f। ওকে, তারপরে কোশ্চেন জবা গাছ সহজে বংশবিস্তার করতে পারে কিভাবে? তো জবা গাছ সহজে বংশবিস্তার করতে পারে কিভাবে? প্রথমত খণ্ডীভবন, ফ্র্যাগমেন্টেশন, কর্করোদ্গম, না কর্করোদ্গমের মাধ্যমে হয় না, কাণ্ডের কাটিং এবং যে ঠিক রেণু গঠন। তো সেক্ষেত্রে কী হবে কাণ্ডের কাটিং পদ্ধতির মাধ্যমে অ্যাকচুয়ালি জবা গাছ কী করে তার বংশবিস্তার করতে সম্ভব হয়। কোন মাধ্যমে শব্দ সব থেকে দ্রুত ভ্রমণ করে? যদি সব থেকে বেশি দ্রুত ভ্রমণ করে থাকে কোনো মাধ্যমে, সেটা হলো কঠিন মাধ্যমে। তাহলে এখানে যদি বলা হয় সলিড, তারপর লিকুইড, তারপর গ্যাস, সবশেষে আসবে কে গ্যাস। ওকে, সবশেষে গ্যাস মাধ্যম। যাই হোক তারপর গাড়িতে রিয়ার ভিউ মিরর হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়িতে পিছনের ওই যে উত্তল দর্পণকে ব্যবহার করা হয় গাড়ির পিছনের যে মানে ভিউকে দেখার জন্য, যেটাকে বলা রিয়ার ভিউ হিসেবে ব্যবহার করা উত্তল দর্পণ, কারণ এর দৃষ্টিক্ষেত্র বড় হয়ে থাকে
এগুলো আমরা ওই যখন চ্যাপ্টার পড়েছিলাম সেখানে আমরা ব্যাখ্যা করেছিলাম, ঠিক আছে। এর দৃষ্টিক্ষেত্র কী হয়ে থাকে, বড় হয়ে থাকে, এই জন্য যাই হোক। তারপরে কোশ্চেন, পারমাণবিক সংখ্যা 6 সহ উপাদানের রাসায়নিক প্রতীক কী হবে, যা অপরিহার্য আমাদের জীবনে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যেটা হবে কার্বন, কারণ কার্বন আমাদের জীবনে অপরিহার্য একটা অঙ্গ, এবং কার্বন বিশেষ রিয়াকশন, এটা ক্যাটিনেশন ধর্মের মাধ্যমে এরা একে অপরের সাথে যুক্ত থাকে। কার্বনের চারটে যোজ্যতা হয়ে থাকে, যোজ্যতা 4 হয়ে থাকে, ভ্যালেন্সি 4 হয়ে থাকে, ঠিক আছে, এবং এর অ্যাকচুয়ালি ক্যাটিনেশন ধর্ম দেখায়। ওকে, যাই হোক। তারপরে কোশ্চেন, পরিবার পরিকল্পনায় কপার টি যন্ত্র ব্যবহার করা হয়। কপার টি যন্ত্র ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিসের জন্য কপার টি যন্ত্র ব্যবহার করা হয়, যাতে নিষিক্ত ডিম্বাণু যেটা হয় সেটাকে প্রতিস্থাপিত করতে, মানে জরায়ুতে প্রতিস্থাপিত হতে বাধা দেয়, সেই জন্য কপার টি ব্যবহার করা হয়। অনেকটা যে এটা ফার্টিলাইজেশনের থেকে বাধা দিতে সাহায্য করে, ঠিক আছে, কপার টির মাধ্যমে। এতে যে ঠিক ফ্যামিলি বা পরিবার বা পরিকল্পনা অ্যাকচুয়ালি সুবিধাজনক ব্যবহার হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। যাই হোক। তারপরে কোশ্চেন, বেকিং সোডা। বেকিং সোডা গরম করলে যৌগ পাওয়া যায়, সেই যৌগটা যদি এক্স হয় এবং এক্সের বলা হয় যে পুনঃস্ফটিকরণ যৌগ ওয়াই হয়, ঠিক আছে, তাহলে এক্স ও ওয়াই যৌগগুলোকে নির্বাচন করো। তা বলা হচ্ছে বেকিং সোডা, বেকিং সোডাকে যদি আমরা গরম করি, যদি বলে থাকে, তাহলে বেকিং সোডার ফর্মুলা কী হয়ে থাকে, বেকিং সোডা অ্যাকচুয়ালি ফর্মুলা কী হয়, সোডিয়াম বাইকার্বনেট। স্বাভাবিকভাবে সোডিয়াম বাইকার্বনেটকে যদি আমরা হিট দিই, এখান থেকে কী পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে কি, সোডিয়াম কার্বনেট, এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড, এবং তার সাথে পাওয়া যাবে জল, Na2CO3 প্লাস H2O, ঠিক আছে। তো জল পাওয়া যাবে, এবং তার সাথে পাওয়া যাবে কার্বন ডাইঅক্সাইডও পাওয়া যাবে। এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স করতে হবে, Na2, ঠিক আছে। তাহলে এর যদি ব্যালেন্স করে আমি মোটামুটি এটা পাচ্ছি, তাহলে 6টা হচ্ছে, এখানে কথা হচ্ছে 3টে 6টা মিলে গেছে আমাদের। তার মানে এইগুলো প্রোডাক্টগুলো পাবো। তার মানে যদি বলা যেতে পারে এখানে কী কী প্রোডাক্ট আমরা পেতে পারি, সেক্ষেত্রে এক্স, এবং এক্সের পুনঃপ্রস্ফুরণ করে ওয়াই দেয়। তাহলে এক্স মোটামুটি সোডিয়াম কার্বনেট তো পাচ্ছি, সোডিয়াম কার্বনেট পাবো, সোডিয়াম বাইকার্বনেট পাবো না, ঠিক আছে। আর কি পাওয়া যায়, কার্বন কাঁচা সোডা, এবং এটাকে এটা পুনঃপ্রস্ফুরণ করে এটাকে কী পাওয়া যেতে পারে, কার্বন কাঁচা সোডা হিসেবে ব্যবহার করা হয়। এবং এই সোডিয়াম কার্বনেট যেটা হলো সেটাকে কার্বন কাঁচা সোডা, এবং এর সাথে মোটামুটি পুনঃপ্রস্ফুটন করে পুনঃস্ফটিককরণ করা, যদি স্ফটিককরণ করা হয়, তাহলে স্ফটিককরণ করলে কী পাওয়া যাবে, Na2CO3 10H2, যেটাকে বলা হয় কার্বন কাঁচা সোডা। এটাই হলো আমাদের কার্বন কাঁচা সোডার সংকেত। ওকে, যাই হোক। আর খাবার সোডা হলে জাস্ট কার্বনেট। তারপরে কোশ্চেন বলা হচ্ছে, নিচের কোনটা কাঁচ, সাবান এবং কাগজ শিল্পে ব্যবহৃত হয়। কাঁচ, সাবান, কাগজ শিল্পে ব্যবহৃত হয় কোনটা, আবার সেই সোডিয়াম কার্বনেট, এক্ষুনি আমরা দেখলাম। ওকে, সোডিয়াম কার্বনেট। যাই হোক। তারপরে কোশ্চেন, একটা তড়িৎ প্রবাহকারী সলিনয়েডের চারপাশে চৌম্বক ক্ষেত্র কী জাতীয় চৌম্বক ক্ষেত্রের অনুরূপ হয়ে থাকে। যখনই কোনো একটা তড়িৎ প্রবাহ বহনকারী সলিনয়েড আছে, এই যে সলিনয়েডের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র থাকে, সেটা অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, দণ্ড চৌম্বকের মতো কাজ করে থাকে। একটা যে সলিনয়েড হয়ে থাকে, ধরো একটা যদি আমি সলিনয়েড আঁকলাম, এরকম সলিনয়েডে কীরমভাবে পেঁচানো থাকে, সলিনয়েডের তারটা এরমভাবে পেঁচানো থাকে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে যদি এদেরকে কানেক্ট করা থাকে, অ্যাকচুয়ালি ব্যাটারির মাধ্যমে কানেক্ট করা থাকে, প্লাস মাইনাসের মাধ্যমে কানেক্ট করা থাকে, তাহলে এই চারদিকে কী হয়, এটা অ্যাকচুয়ালি দণ্ডচুম্বকের মতো আচরণ করে থাকে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে, নিচের কোনটা কোলোয়েডের উদাহরণের মধ্যে পড়ে। তাহলে আমরা তো জানি কোলোয়েডের উদাহরণের মধ্যে বেস্ট এক্সাম্পল কী হবে, দুধ। বাদ বাকিগুলো এগুলো সবকটা দ্রবণের মধ্যে পড়ছে, তেল, জল, এগুলো না। তাহলে এর এক্সাম্পল কী হবে, দুধ। ওকে, তারপরে কোশ্চেন, দুটো পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন জোড়া ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে কি বলা হয়। তাহলে এই দুটো পরমাণুর মধ্যে যদি ভাগাভাগি বা শেয়ারিংয়ের মাধ্যমে তৈরি হয়, তখন তাকে বলা হয় সমযোজী বন্ধন, বা বলা হয় কোভ্যালেন্ট বন্ড। তো দুটো পরমাণু যদি, একে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। আর যদি একে অপরের মানে ইলেকট্রন দান করে শেয়ারিং মাধ্যমে হয়, তখন তাকে বলা হয় যে আয়নীয় বন্ড, মানে আয়নীয় বন্ড হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি যেহেতু এটা মানে ভাগাভাগি হচ্ছে, সেই জন্য বলা হয় কোভ্যালেন্ট বা সমযোজী বন্ড। যাই হোক। আকরিক থেকে সালফার অপসারণের সাথে জড়িত প্রক্রিয়া কোনটা। আকরিক থেকে যদি সালফার অপসারণের যদি প্রক্রিয়া বলা হয়, সেক্ষেত্রে বিভিন্ন পদ্ধতির মধ্যে অ্যাকচুয়ালি গলানো, নিঃসরণ, সালফারের ক্ষেত্রে সালফার যথাক্রমে যে ভস্মীকরণ বা যে ঠিক রাস্টিং পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, ঠিক আছে। তো সালফারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওই, যেমন ধরো যদি বলা এক্সাম্পল যদি দেওয়া হয়, তাহলে জিঙ্ক সালফেটকে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে যদি একে উত্তপ্ত করি, তা থেকে পাবো কি, জিঙ্ক অক্সাইড পাবো, এবং তার সাথে কী পাবো, সালফার ডাইঅক্সাইড পাবো, সালফার ডাইঅক্সাইড গ্যাস পাবো, ঠিক আছে। যাই হোক। তারপরে কোশ্চেন, পরাগায়ন। বলা হয় যে পরাগায়নের যে ব্যাপারটা হয়, পরাগায়ন সম্পর্কিত কোনটা ঠিক। তো স্বপরাগ যোগের ক্ষেত্রে কী হয়ে থাকে, স্বপরাগ যোগের ফলে অধিক জেনেটিক বৈচিত্র্য দেখা যায়। ওকে, আর মানে অ্যাকচুয়ালি ঠিক নয় বলেছে কোনটা, তাহলে সেক্ষেত্রে
অ্যাকচুয়ালি স্বপ্রযোগে অধিক বৈচিত্র্য কেন সৃষ্টি হবে? একমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে অধিক বৈচিত্র্য সৃষ্টি হবে, সুতরাং এটা ভুল। মানে এটা অ্যাকচুয়ালি ঠিক, যেহেতু ঠিক নয় বলেছে, তাহলে এটা অ্যাকচুয়ালি ভুল অ্যান্সার। মানে এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার হবে, কারণ এটা তো ঠিক নয়, সেই জন্য এটাই। আর মানে পরাগায়নের ক্ষেত্রে বায়ু, জল, প্রাণীর মাধ্যমে হতে পারে, এটা ঠিক আছে। পরাগায়নের জন্য প্রায়শই উদ্ভিদ অভিযোজন প্রয়োজন হয়, ঠিক আছে। পরাগায়নকারীদের পোকামাকড়, পাখি হতে পারে, এগুলো তিনটেই ঠিক আছে, বাট এটা ঠিক নয়, সুতরাং অ্যান্সার হবে এইটা, ঠিক আছে। স্বপরাজকের ফলে অধিক জেনেটিক বৈচিত্র্য কখনো তৈরি হবে না। কোনো যন্ত্র, ব্যাপারটা বলা হচ্ছে কোনো যন্ত্র বায়ুমণ্ডলীয় চাপ, কোন যন্ত্র বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহার করা, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয় কোনটা? বলা হয় যে ব্যারোমিটার। ব্যারোমিটার যদি মানে আবিষ্কার করেছিল কি? টরিসেলি। ওকে, যাই হোক। তারপরে কোশ্চেন, যে কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো বস্তুর বেগ, একটা নির্দিষ্ট মুহূর্তে, পার্টিকুলার মুহূর্তে কোনো বস্তুর বেগ কী হয়ে থাকে? বলা হয় তাৎক্ষণিক। তাৎক্ষণিক হয়ে থাকে, জাস্ট বলা হয় তাৎক্ষণিক হয়ে থাকে, কারণ বেগ হিসেবে মানে একে তাৎক্ষণিক বেগ কেন বলা হয়? কারণ একটা পার্টিকুলার মোমেন্টের যেটি মোমেন্টামকে বোঝায়। তো বলা হচ্ছে যে নিজের কোনটা ভৌত পরিবর্তন, এর মধ্যে কোনটা ভৌত পরিবর্তন? বলা হয় যে বরফ গলানো, দুধ থেকে দই জমানো, ফল পাকানো এবং আঙুরের যে সন্ধান প্রক্রিয়া, ফার্মেন্টেশন হয়, তার মানে এর মধ্যে বলা হয় বরফ গলানো। কারণ কেন ভৌত পরিবর্তন বলছি? বরফ থেকে গেলে জল হয়, আবার সেই জল থেকে যতক্ষণে যে ওই পাওয়া যায়, বরফ পাওয়া যায়, সুতরাং এটা একটা ভৌত পরিবর্তনের মধ্যে পড়ছে। যাই হোক, তারপরে বলা হচ্ছে যে বুলেট প্রুফ যে গ্লাস তৈরি করে, গ্লাস তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়? তো সেক্ষেত্রে বলা হয় বুলেট প্রুফ গ্লাস তৈরিতে গ্লাইপটল বলে পলিমার না, যে ঠিক আছে, টেরিলিন না। টেরিলিনটা অ্যাকচুয়ালি ওই বস্ত্র দিয়ে ব্যবহৃত হয়। টেফলনটা ওই শক্তভৌত জিনিস তৈরি ব্যবহৃত হয়। যেটা ব্যবহৃত হয় সেটা হলো লেক্সান বলে এক ধরনের পলিমার আছে, যেটা অ্যাকচুয়ালি বুলেট প্রুফ গ্লাস তৈরিতে ব্যবহৃত হয়। যাই হোক, তারপরে কোশ্চেন, কোন কলা ভ্রূণের বহিঃস্তর তৈরি করতে সাহায্য করে? তো সেক্ষেত্রে কোন কলা ভ্রূণের বহিঃস্তর এক্টোডার্ম তৈরি করে? সেক্ষেত্রে পেশি কলা না, যোগ কলা না, কলা অ্যাকচুয়ালি কোনোটাই নয়, যে এটা হবে না। তো অ্যান্সার হবে কোনটা? স্নায়ুকলা। স্নায়ুকলা ভ্রূণের এক্টোডার্ম থেকে তৈরি হয়ে থাকে, স্নায়ুকলা এক্টোডার্ম থেকে তৈরি হয়ে থাকে। ওকে, এবার স্নায়ুকলার উপাদানগুলো এর মধ্যে রয়েছে, ওই তো যে ঠিক বলা হয় নিউরন রয়েছে, ঠিক আছে। এবং নিউরন এর অ্যাকচুয়ালি মানে এটা অ্যাকচুয়ালি এর আবার তিনটে পার্ট রয়েছে। বলা হয় যে সেল বডি, ডেনড্রন, অ্যাক্সন আর ডেনড্রন, তিনটে পার্ট আছে যেটাকে নিউরনের। আর যেটাকে বলা হয় নিউরোগ্লিয়া, যদি বলা হয় নিউরোগ্লিয়া ক্লেসটা কি? নিউরোগ্লিয়া হচ্ছে কি হয়ে থাকে? ব্রেন, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, স্পাইনাল কর্ড প্লাস ব্রেন নিয়ে তৈরি হয়ে থাকে, কে বলা হয়? নিউরোগ্লিয়া। ওকে, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, মানব মস্তিষ্কের মূল চিন্তার অংশ কোনটা? তো মানব মস্তিষ্কের মূল চিন্তার অংশ যেটাকে বলা হয় গুরু মস্তিষ্ক। এবং এর আবার যেটি বিভিন্ন পার্ট আছে, যাকে বলা হয় অ্যাকচুয়ালি সেরিব্রাম বলা হয়, যাকে বলা হয় সেরিব্রাম। আর যেটা সেরিবেলাম হয় সেটা হয়ে থাকে যেটি লঘু মস্তিষ্ক হয়ে থাকে। এর আবার বিভিন্ন পার্ট আছে। এর অ্যাকচুয়ালি এই সেরিব্রাম অ্যাকচুয়ালি আমাদের মেন থিঙ্কিং পার্ট হিসেবে কাজ করে থাকে। এবং এর আবার বিভিন্ন পার্টগুলো আছে, এর আবার মানে সেরিব্রামের বিভিন্ন পার্টগুলোর মধ্যে রয়েছে ফোর ব্রেন, যাকে বলা হয় গুরু মস্তিষ্ক, যাকে বলা হয় অগ্র মস্তিষ্ক, বা এই ফোর ব্রেন মানে বলা হয় অগ্র মস্তিষ্ক রয়েছে অ্যাকচুয়ালি, অগ্র মস্তিষ্কের পার্ট এটা। গুরু মস্তিষ্ক এটা অ্যাকচুয়ালি অগ্র মস্তিষ্কের পার্ট, অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম এর পার্ট, বলা হয় ফোর ব্রেন হিসাবে কাজ করে থাকে। এখানে রয়েছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলো এই সমস্ত নিয়ে এটা অ্যাকচুয়ালি তৈরি হয়ে থাকে, ফোর ব্রেনের পার্ট হয়ে থাকে। যাই হোক, মেন পার্ট হিসেবে কাজ করে। তারপরে কোশ্চেন, একটা শব্দের তরঙ্গ বলা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড গতিতে চলে, তরঙ্গ দৈর্ঘ্য যদি 0.3 মিটার হয়, কম্পাঙ্ক কত? তো আমরা জানি ভি ইকুয়াল টু এন ল্যামডা হয়ে থাকে। সেক্ষেত্রে ভি যদি এন ল্যামডা হয়, তাহলে এর মান হচ্ছে 330 মিটার পার সেকেন্ড যদি হয়, এবং কম্পাঙ্ক যদি এন এর মান হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? ল্যামডার মান আমরা পাবো, এই এন এর মান জানতে চেয়েছি, 0.3 দিয়ে হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হবে আমাদের? 330 বাই 0.3 মানে ইন্টু 100, মানে পয়েন্টটা, এই যে পয়েন্টটা উপরে চলে গেল, তাহলে কাটাকুটি করলে আমার কত থাকছে? 1000। বলা 1000, বলা হচ্ছে কি থাকছে যে 1000 হার্টজ, 1000 হার্টজ। ওকে, তারপরে কোশ্চেন, কোনটা একটা সমবৃত্তীয় গতির উদাহরণের মধ্যে পড়ে? যে হঠাৎ ব্রেক কষা, না এটা হবে না। উপরের দিকে
যেটাকে ছুঁড়ে দেওয়া বল, এটা হবে না। সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন, এটা হবে। এবং আর কি বাস সোজা রাস্তায়, হ্যাঁ না, এটা হবে না। হয়ে গেল, তার মানে সূর্যের যদি পৃথিবীর গতি। তারপরে বলছে সালোক সংশ্লেষ আলোক নির্ভর প্রক্রিয়া, এটা অ্যাকচুয়ালি কোথায় সম্পন্ন হয়ে থাকে? তো সালোক সংশ্লেষের টোটাল বিক্রিয়াটাই হয়ে থাকে থাইলাকয়েড। থাইলাকয়েড বলে যে অংশ থাকে, সেই থাইলাকয়েডের ঝিল্লির মধ্যে অংশ হয়ে থাকে, এবং সেখানে সালোক সংশ্লেষ বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, বাদ এইগুলো হবে না। ওকে, যাই হোক, তারপরে কোশ্চেন বলা হয় মিশেল কণা ময়লা সরাতে সাহায্য করে, এটা অ্যাকচুয়ালি কী করে? অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে, যে ঠিক মিশেল কণা কী করে থাকে, জলকে বিকর্ষিত করে, সেই জন্য অ্যাকচুয়ালি ও এই কাজটা করতে পারে। তার মানে যদি বলো যে এক্ষেত্রে মিশেল কণার কাজই হলো ওই জলের মধ্যে যে কণাগুলো থাকে, মানে যে তেল বা জাতীয় যে পদার্থগুলো থাকে, তাকে অ্যাকচুয়ালি সরিয়ে দিতে সাহায্য করে থাকে। এগুলো জলের মধ্যে তেলকে যেটাকে দ্রবীভূত করে এই কণাগুলোকে বার করতে সাহায্য করে। এরকম একটা কণা থাকে, এরা মাঝখানে বিভিন্নভাবে আকর্ষিত করে কণাগুলোকে, তেলটা থাকে, এবং একে মোটর ময়লাগুলোকে সরাতে সাহায্য করে। এটা আঁকাটা আমি ওই যখন ব্যাখ্যা করেছিলাম সেগুলো ভালোভাবে ব্যাখ্যা দিয়েছিলাম। যাই হোক, তারপরে কোশ্চেন প্রজাতিগুলো সাধারণত পরিবর্তিত হয় কারণ? প্রজাতিগুলোর মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায় একটাই কারণ, যে তাপমাত্রা পরিবর্তন না, অক্সিজেনের সহজলভ্যতা না, জলের পরিমাণ না। এক্ষেত্রে কী হবে বলা হয় মিউটেশন এবং জেনেটিক রিকম্বিনেশনের মাধ্যমে। জেনেটিক রিকম্বিনেশন এবং মিউটেশনের মাধ্যমে এটা দেখতে পাওয়া যায়। যাই হোক, কোন প্রাণীতে পুনরুৎপাদন দেখতে পাওয়া যায়? পুনরুৎপাদনের যে কেসটা দেখতে পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে বলা হয় মানে রিজেনারেশনের যে ব্যাপারটা, এটা আমি একাধিকবার এইসব কোশ্চেন আমাদের ডিসকাশন হয়েছে। এটা হয়ে থাকে কোথায়? প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কী হয়ে থাকে, এরকম একটা ধরো প্ল্যানেরিয়া রয়েছে, বডিটা এরকমভাবে ভাগ হয়ে গেল, প্রত্যেকটা ভাগ থেকে অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে বডি তৈরি হয়ে থাকে। ঠিক আছে, আর আলাদা আলাদা করে বডি তৈরি হয়ে থাকে। যাই হোক, ওকে, যাই হোক, তারপরে কোশ্চেন বলে 49 কোন অ্যাসিড স্বর্ণাকার, সোনা এবং রূপা পরিষ্কার করতে ব্যবহার করা হয়? সেক্ষেত্রে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তো এক্ষেত্রে কোন অ্যাসিডটা ব্যবহৃত হয়ে থাকে যদি বলে, সেক্ষেত্রে আমাদের বলা হয় নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড অ্যাকচুয়ালি এখানে ব্যবহৃত হয়ে থাকে স্বর্ণকারদের সোনা এবং রূপা পরিষ্কার করার জন্য। আচ্ছা, তাই যাই হোক, তারপরে কোশ্চেন আমাদের চোখে প্রবেশকারী আলো রশ্মি বেশিরভাগটা প্রতিসরণের জন্য দায়ী কোনটা? বলা হয় রেটিনা। তো আমাদের চোখের যে আলো, সেটা তার বেশিরভাগটা অ্যাকচুয়ালি প্রতিসরণের জন্য দায়ী যে হয়ে থাকে, সেটা হলো রেটিনা। ওকে, তো মোটামুটি আমরা চেষ্টা করলাম কমপ্লিট করার। প্রায় 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 আমাদের 50টা মতো কোশ্চেন কমপ্লিট হলো। তো এবং এরপরে যে ভিডিওগুলোতে চেষ্টা করবো আরও বেশি কোশ্চেন্স আনার, এবং মোটামুটি 1000+ কোশ্চেন কমপ্লিট করার চেষ্টা করবো। যাই হোক, তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। আপাতত ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ।